রাসবিহারী বোস স্কাউট গ্রুপের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া। মহাপঞ্চমীর সকালে আমাদের গ্রুপের স্কাউট, রোভার ও রেঞ্জাররা একটা হাইকের আয়োজন করে। আমাদের গন্তব্য টাকি থেকে ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়াতে বেশ কিছু জমিদার বাড়ি আছে এবং সেখানে তাদের কিছু প্রাচীন পুজো হয়। আমাদের উদ্দেশ্য সেই প্রাচীন পুজোগুলোকে আরও কাছ থেকে দেখা। সেজন্য সকাল 6:30টায় আমাদের গ্রুপের সমস্ত ছেলেমেয়েরা তাদের গন্তব্যের জন্য রওনা দেয়। প্রায় 40 কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছাই। টাকি থেকে বসিরহাট, সেখান থেকে খোলাপোতা, তারপর ধান্যকুড়িয়া। এই সুদীর্ঘ যাত্রা আমাদের শুরু হয় সকাল 6:30টায় এবং আমরা ধান্যকুড়িয়া পৌঁছাই সকাল 9:30। ধান্যকুড়িয়াতে আছি। ধান্যকুড়িয়াতে আমাদের সাথে আছেন নীলকণ্ঠ মণ্ডল মহাশয়। আমি ওনার কাছ থেকে শুনে নেব এই যে ধান্যকুড়িয়ার যে জমিদার বাড়িগুলো তার কিছু ইতিহাস। আজকে পুরো দিনটাই আমরা নীলকণ্ঠবাবুর সাথে থাকবো, আমাদের পুরো স্কাউট, রোভার, রেঞ্জার আমরা সবাই। তো আমরা আজকে এটা গায়নবাড়ি, গায়নবাড়ি দিয়ে আমরা শুরু করব আমাদের জার্নি। আপনি যদি গায়নবাড়ির বা এখানকার যে জমিদার বাড়িগুলোর ইতিহাস আমাদের অল্প করে একটু বলেন। আচ্ছা, আমরা এসেছি ধান্যকুড়িয়ায়, ধান্যকুড়িয়ার গায়নবাড়িতে। এই ধান্যকুড়িয়াতে 3টে জমিদার বাড়ি ছিল, যেখানে এখনও বর্তমান গায়নবাড়ি, সাউ বাড়ি ও বল্লভ বাড়ি। এই 3টে বাড়ি জমিদারদেরই। আর দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। পুজো, সমস্ত বাঙালির যে পুজোগুলো হয় সব পুজোগুলোই এখানে বর্তমান এখনো পর্যন্ত চলছে। তা এমতো অবস্থায় এই যে ধান্যকুড়িয়া গায়নবাড়িতে ইতিপূর্বে বহু ঐতিহাসিক সমস্ত কার্যকলাপ হয়ে গেছে, যেখানে যারা পূর্বে যারা ছিলেন তারা এই ব্যবস্থাগুলি করতেন। আর বর্তমানে এখনও কিছু কিছু আসে এবং তাদের পারমিশন নিয়ে এখানে ছোটোখাটো কিছু সিনেমার শুটিং বলুন আর টিভির শুটিং বলুন সব হয়। তবে আগে যেটা ছিল, আগে বাবুরা ছিলেন তখন একটা আলাদা জৌলস ছিল। এখন তো তানারা এখন কেউ নাই। তবু এখনও যেভাবে এগুলো বজায় রেখে দিয়েছেন, এটা আমাদের ধান্যকুড়িয়ার একটা গর্ব যে এইভাবে এখনও পর্যন্ত চলছে। আর বহু পরিক্রমাতে সমস্ত ভক্তরা আসে এই ধান্যকুড়িয়া গ্রাম পরিক্রমা করতে। আমাদেরও এটা গ্রামবাসী হিসেবে আমাদের এটা একটা গর্ব। তা যাই হোক, এমতো অবস্থায় আমাদের এখানে অনেক সিনেমার বই বা শুটিংয়ের বা টিভি চ্যানেলের কিছু কিছু পার্ট বহু হয়ে গেছে। আমরা এটা আর আগাচ্ছি না। তবে এখনো পর্যন্ত এটা বর্তমান কিছু কম বেশি এখনো পর্যন্ত হয় বা চলছে। আপনি এই জমিদার বাড়ি যেগুলো রয়েছে, এই গায়ন বাড়ির যদি ইতিহাস সম্পর্কে কিছু বলেন, কত সালে তৈরি হয়েছিল বা এখানে কোনো ধরনের ঐতিহাসিক যে কার্যকলাপ, যদি এর ব্যাপারে ছোট্ট করে কিছু বলেন। ঐতিহাসিক বলতে আমরা ছোটবেলার থেকেই তো দেখছি এখানে এনাদের আস্তাবল ছিল। সেখানে ঘোড়ায় করি সমস্ত এখানে 6-8টা ঘোড়া, আস্তাবলের ঘোড়া এখানে আমরা ছোটবেলায় দেখেছি। 3-4টি ঘোড়া থাকতেও দেখেছি। এমতো অবস্থায় এখন সেগুলি নেই বটে,
তবে সেই সব আস্তাবল যেটা ছিল সেটা আমাদের ধান্যকুড়িয়া ক্লাবকে দিয়ে গেছেন জমিদাররা। সেটা ধান্যকুড়িয়া স্পোর্টিং ক্লাব নামে সেটা পরিচিত, সেখানেও আমরা যাব। এমতো অবস্থায় এখানে পুরনো তো আমরা কি বলবো, আমাদের তো এখানে সেই সব নাই, মানে বলার কিছু নাই। তবে বহু পুরনো বাড়ি, আজ প্রায় 250-300 বছরের পুরনো। এই মতো অবস্থা আমরা ছোটোবেলার থেকে এই অবস্থায় দেখে আসছি জমিদারদের সমস্ত। আর এখানে জমিদারদের আশ্রয়তেই ধান্যকুড়িয়া গ্রামবাসীর অনেক উপকৃত। এখানে স্ট্রিট লাইট বলুন, যা রাস্তাঘাট, সব জমিদারদেরই অবদান ছিল। এগুলো এখনো বর্তমান। গায়েনবাড়ির পাশেই নাট মন্দির, যেটা প্রায় 200 বছরের বেশি পুরনো। সেখানে পূজিত হন শ্রীকৃষ্ণ মদন মোহন রূপে। প্রায় 310 বছরের পুরনো পুজো এখনো হয় ধান্যকুড়িয়ার বল্লভ বাড়িতে।
আমরা এখন বর্তমানে আছি বল্লভবাড়িতে, ধান্যকুড়িয়ার বল্লভবাড়িতে। আমরা বল্লভবাড়ির সামনের দিকটা থেকে অতিক্রম করে এখন পেছন দিকটা এসেছি। পেছনে এখানে সবাই দেখতে পাচ্ছেন যে একটা পুকুর আছে, কিন্তু এই পুকুরটা এই কারণেই দেখানো যে এটা পেছন দিক, এটা অন্দরমহলের অংশ। এখানে যে অংশটা আছে, যেটা নৌকার মতো দেখতে লাগছে আপাত দৃষ্টিতে, এটা আসলে সেই সময় তৈরি করা মহিলাদের জন্য স্পেশালি স্নানের জায়গা। মানে এই পুকুরে যারা জেনারেল পাবলিক তারা স্নান করতে পারতো, কিন্তু মহিলারা, মানে জমিদার বাড়ির মহিলারা তো এইভাবে ওপেনলি স্নান করতেন না। তাদের জন্য, তারা যাতে পুকুরটা অ্যাক্সেস করতে পারে তার জন্য স্পেশালি এই রকম একটা স্ট্রাকচার বানানো, এবং এর ভেতরে মহিলারা স্নান করতেন। এটা মানে যারা ওখানে স্নান করতেন তারা ওখান থেকে বাইরের মানুষদের দেখতে পেতেন, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে কেউ বাইরের, মানে ভেতরের যারা আছেন তাদেরকে দেখতে পাবে না। তো সেই সময় দাঁড়িয়ে এই ধরনের আর্কিটেকচার ভাবাই যায় না। আমরা আছি পেছন দিকটায় বল্লভবাড়ির। এই বল্লভবাড়ির পেছনে উপরে যেটা আছে ওই অঞ্চলটাই বেসিক্যালি অন্দরমহল। এই অন্দরমহলে মহিলারা থাকতেন, কারণ সেই সময় যেহেতু পর্দা প্রথা ছিল, ফলে মহিলারা খুব সহজেই পুরুষদের বা মানে বাইরের পুরুষদের সামনে আসতেন না। গায়েনবাড়ি, বল্লভবাড়ি পেরিয়ে আরো কিছু ধান্যকুড়িয়ার বিখ্যাত জায়গা, যেগুলো এখন কালের নিয়মে প্রায় ধ্বংসস্তূপ, সেগুলোকে পেছনে ফেলে আমরা এগিয়ে গেলাম আরবেলিয়ার বিখ্যাত বসু বাড়ির পুজো দেখতে। আরবেলিয়ার বিখ্যাত বসু বাড়ি, প্রায় 150 বছরেরও বেশি পুরনো এই বাড়িতে এখনো দুর্গাপুজো হয়। বর্তমানে এই বাড়িতে দুর্গাপুজো করেন বিখ্যাত অভিনেতা শ্রী বিশ্বনাথ বসু। এটা তার পৈতৃক ভিটে। বাড়ির মধ্যে দুর্গা দালান, তার চিরকালীন প্রাচীনতার আতিশয্যে লেগেছে সমকালীন আলোর ঝলকানি। এটি বিপ্লবী শ্রী মানবেন্দ্রনাথ রায়ের বাড়ি, যিনি স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষে কমিউনিজম চিন্তাভাবনা নিয়ে আসেন। ভারতবর্ষে বামপন্থার অন্যতম পথপ্রদর্শক ছিলেন তিনি।
ভাদুড়িয়ার অন্তর্গত শিকরা কুলিন গ্রামে সেখানকার শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ৩২৬তম পুজোর প্রস্তুতি দেখতে আমরা হাজির হয়েছিলাম। কুলিন গ্রামে রাখাল মহারাজ জন্মগ্রহণ করেন, রাখাল চন্দ্রপুর। এরা দুজনে এদের যখন ইয়ং বয়, শুভম শুভম বা এই বয়সে বা এদের থেকে শুভম তো কলেজ করা হয়ে ডিগ্রি করতে গেছে, তখন ওরা ডিগ্রি করছে। এই সময় একটা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করবেন কি করবেন না। সেই সময় ওদের এনেতে বলে যে দক্ষিণেশ্বরে গদাধর ঠাকুর আছে, ওর কাছে যা, তোরা শান্তি পাবে। তা গদাধরের কাছে যা। রাখাল মহারাজ এখান থেকে, আর তখন মহারাজ নন, রাখাল এবং বিলে আর নরেন্দ্র, এবং পরবর্তীকালে রামকৃষ্ণের সান্নিধ্যে এসে, রামকৃষ্ণের ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে তারা এমন মোহিত হয়ে যায় যে রোজ রামকৃষ্ণের কাছে আসা শুরু করলেন। এবং রামকৃষ্ণ যখন অসুস্থ হলেন, তাকে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে বড়নগরে পিতৃজ্ঞানে সেবা করলেন। এবং রামকৃষ্ণের মৃত্যুর পরে তারা যে কজন রামকৃষ্ণের কাছে ছিলেন তারা সবাই সন্ন্যাস পেলেন। তখন তাদের নাম হলো, রাখাল মহারাজের নাম হলো স্বামী ব্রহ্মানন্দ, আর বিবেকানন্দের নাম হলো স্বামী বিবেকানন্দ। এবং রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠিত হলো। প্রেসিডেন্ট মহারাজ হলেন এই রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ। এবং রামকৃষ্ণ মিশনের একটা নিয়ম আছে, যিনি প্রেসিডেন্ট মহারাজ হবেন তিনি হচ্ছেন সবার বড়। বা বিবেকানন্দ বসে আছেন, সেখানে নির্বাচিত হলেন স্বামী ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট। বিবেকানন্দ তার আসন থেকে উঠে ব্রহ্মানন্দকে প্রণাম করলেন। ব্রহ্মানন্দ বলছে কি তা বলছে, তুমি হচ্ছে রামকৃষ্ণ সঙ্গের গুরু, অর্থাৎ তোমাকে তো আমার প্রণাম করতেই হবে। গিয়ে নিজের আসনে বসে। এবার স্বামী ব্রহ্মানন্দ নিজের আসন থেকে উঠে স্বামী বিবেকানন্দকে প্রণাম করে। বলে, এটা কি করছো? বলে, জ্যেষ্ঠ ভ্রাতা গুরু সম। সেই সময় অন্য যারা মহারাজা ছিলেন তাদের চোখে জল এসেছে। এত সুন্দর সম্পর্ক ছিল তাদের। ইনি যখন ছোটবেলায় এখানে ছিলেন, এখানে দুর্গাপুজো হতো। সেই দুর্গাপুজোর সময় পুজোর দিনগুলোতে সারাদিন প্রায় তাকিয়ে বসে থাকতেন মাতৃমূর্তি। উনি মায়ের মুখের মধ্যে জীবন্ত দুর্গার কল্পনা করতেন, ধ্যান করতেন দুর্গা প্রতিমাসে। ৩২৫ বছরের পুজো এটা এখনো চলছে। মিশনের কন্ট্রোলে এবং এখানকার যারা আছে বংশধর, তারা সব কলকাতায় চলে গেছে। তারা আসে পুজোর সময়, অনেকেই এসছে, পুজোটা হয় আবার চলে যায় পুজো। আমরা একবার মূর্তিটা দেখে আসি। পুজোর দালান সেজে উঠছে মিশনের আবাসিক ছাত্রদের তুলির টানে।